যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভারতের, ইসরায়েলের এবং যুক্তরাষ্ট্রের পতাকা ভূপৃষ্ঠে অঙ্কন করে তার উপর দিয়ে মারিয়ে যাওয়ার যে চিত্রগুলো, সেগুলো সর্বত্র ছড়িয়ে পড়ছে। পাশাপাশি আরো যে বিষয়গুলো প্রক্ষেপণ পাওয়া যাচ্ছে সেটি হচ্ছে আমাদের এখানে যারা গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আছেন, অর্থাৎ বর্তমান সরকারের বিভিন্ন দায়িত্বে, তাদের অনেকেই হয়তো টার্গেটেড। চট্টগ্রাম বিভাগের সরকার, চট্টগ্রাম সমিতির সরকার, এনজিওদের সরকার, এই ধরনের নানান রকমের সমালোচনা, ট্রল, এগুলো শুনে শুনে আমরা অভ্যস্ত হয়ে গেছি। এখন অ্যাক্রস দ্য বর্ডার যদি আবার সেই চট্টগ্রাম ধ্বনি ওঠে, তাহলে তো একটু রিথিঙ্ক করতে হয়। এমনি সোশ্যাল মিডিয়ামে আমরা যেটা দেখেছি, দুটি এলাকার মানচিত্র আঁকা হয়েছে, একটি চট্টগ্রাম অঞ্চল জুড়ে, আরেকটি আপনার উত্তরবঙ্গ, অর্থাৎ ফরমার রাজশাহী ডিভিশন, বর্তমানে রংপুর এবং রাজশাহী ডিভিশন মিলে একটি সম্ভাব্য হিন্দু দেশ, আর একটি আপনার ফেনী নদী অ্যান্ড বিয়ন্ড, অর্থাৎ তিনটি পার্বত্য জেলা এবং চট্টগ্রাম ও কক্সবাজার জুড়ে আরেকটি হিন্দু দেশ। ইমপ্লিকেশনটা হলো এই যে এই দুই অঞ্চল কাইন্ড অফ রিজার্ভেশন বা আপনার এক্সক্লুসিভিটি থাকবে, সেখানে শুধুমাত্র বাঙালি হিন্দুরা বসবাস করার সুযোগ পাবেন, অন্য ধর্মাবলম্বী লোকজনদের কোনো ঠাঁই সেখানে হবে না। যারা আছেন তাদেরকে প্যালেস্টাইনিয়ানদের মতোই উৎখাত করে পাঠিয়ে দেওয়া হবে রেস্ট অফ বাংলাদেশে। এরকম একটি পরিকল্পনার আভাস ইঙ্গিতের মধ্যে আছে। আর এর পাশাপাশি আবার অনেকদিন ধরে আপনার সাথে আমি বলেছি, ইন্ডিয়ান রিইউনিফিকেশন অ্যাসোসিয়েশন কাজ করছে দিল্লির কাছাকাছি দপ্তর স্থাপন করে, এবং তাদের পিএম বলে তারা পরিষ্কার বলেছেন যে তারা বাংলাদেশ এবং পাকিস্তানকে একত্রিত করে বৃহত্তর ভারত রাষ্ট্র স্থাপন করতে চান। একদিকে আপনার বিভাজন, আরেকদিকে ঐক্যের সুর, দুটোই সাইমালটেনিয়াসলি কার্যকর করবার একটা পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছেন কোন কোন কোয়ার্টার। আর আমাদের ক্ষেত্রে যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভারতের, ইসরায়েলের এবং যুক্তরাষ্ট্রের পতাকা ভূপৃষ্ঠে অঙ্কন করে তার উপর দিয়ে মারিয়ে যাওয়ার যে চিত্রগুলো, সেগুলো সর্বত্র ছড়িয়ে পড়ছে, এবং তার ফলে একটা সেন্টিমেন্ট তৈরি হয়েছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র এবং রাজ্যগুলোতে, এবং এমনকি মুসলিম বিধায়করা তারাও ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছে। তো সব মিলিয়ে আপনার ওয়ার্ম আপ করার জন্য যা যা দরকার সবই কিন্তু হামির হিসেবে প্রস্তুত আছে। আর এর পাশাপাশি কদিন ধরেই ভারত প্রথমে 25,000, পরবর্তীতে আরো 10,000 অন টপ অফ দ্যাট 35,000 সৈন্য সমাবেশ করেছে, এবং আমাদের পার্বত্য ত্রিপুরা, কুমিল্লা, সিলেট এবং খাগড়াছড়ি, রাঙ্গামাটি জেলা সংলগ্ন এলাকাগুলোতে। এবং সর্বশেষ যেটি শোনা গেল সেটি হচ্ছে শেখ হাসিনা কানেক্টিভিটি নিশ্চিত করবার প্রয়োজনে আপনার ফেনী নদীর উপর দিয়ে যে সেতু নির্মাণ করেছেন রামগড়ের কাছে, সেই জায়গায় ভারত সীমান্ত সংলগ্ন এলাকায় সৈন্য সমাবেশ করেছে, এবং পেনাখা যে মিসাইল সিস্টেম সেটি ডিপ্লয় করা হয়েছে অ্যালংসাইড দ্য বর্ডার, এবং এর রেঞ্জ হচ্ছে 70 কিলোমিটার। আর এর পাশাপাশি আরো যে বিষয়গুলো প্রক্ষেপণ পাওয়া যাচ্ছে সেটি হচ্ছে আমাদের এখানে যারা গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আছেন, অর্থাৎ বর্তমান সরকারের বিভিন্ন দায়িত্বে, তাদের অনেকেই হয়তো টার্গেটেড, এবং যারা আমাদের এই বিপ্লব সম্পন্ন করেছেন তাদের সমন্বয়ক বৃন্দ, তাদের অনেককেই হয়তো টার্গেট করা হয়েছে। আপনি খেয়াল করে দেখবেন আমাদের সবার প্রিয় হাসনাত এবং আপনার অন্য যারা আছেন, জি সার্জিস, তাদের গাড়ি চাপা দেওয়ার একটা নাটক বা ঘটনা কিংবা দুর্ঘটনা, যেভাবে আমরা বলি না কেন, অ্যাটেম্প্ট, সেটি এর মধ্যে আমরা প্রত্যক্ষ করেছি চট্টগ্রাম অঞ্চলে। এরপর ঢাকায়ও একই ধরনের ভিন্ন রকমের কায়দায় তাদের টার্গেট করবার একটা চেষ্টা পরিলক্ষিত হয়েছে।
আর এখন আপনার যেটি বলা হচ্ছে যে 2রা ডিসেম্বর অথবা 6 ডিসেম্বরের দুটি তাৎপর্যপূর্ণ আপনার দিবস আমাদের মুক্তিযুদ্ধ সময়কালীন সময় থেকে সবাই খেয়াল করছেন। 2রা ডিসেম্বর যশোর সেক্টরে ভারতীয় ট্যাঙ্ক বহর ঢুকে পড়েছিল বিনা ঘোষণা ছাড়াই, এবং তার প্রতিক্রিয়ায় পাকিস্তান বিমান বাহিনী 6 তারিখে ইউনিল্যাটারালি ভারতে বিমান হামলা করেছিল, এবং সেই অজুহাত দেখিয়ে ভারত 6 তারিখে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করে পাকিস্তানের বিরুদ্ধে। এবং তারপরে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে স্বল্প সময়ের মধ্যে দিদেন ইস্ট পাকিস্তান বা বার্ষিকী পাকিস্তানের পতন। যশোর ইনভেন্সিবল একটি সেনানিবাস, সেই সেনানিবাসের পতনের অপেক্ষা না করে পাশ কাটিয়ে চলো চলো ঢাকা চলো, সেইভাবে মিত্র বাহিনী এবং মুক্তি বাহিনী যৌথভাবে ঢাকার সন্নিকটে এসে হাজির হয়েছিল, 36 সেনা নামানো হয়েছিল। এইবারও হয়তোবা সেই একই কায়দায় ওই 2 দিবসে তারা হয়তো তাদের মাইট প্রদর্শনের চেষ্টা করতে পারে। এখন মজাটা হচ্ছে সেই নেকড়ের গল্পের মতো, বাঘ এসছে আমরা গুরুত্ব দিলাম না, শেষ অব্দি বাঘ যখন চলে আসবে তখন আসলে কিছু করার থাকবে না। সেজন্য আমি বারংবার বলি যে ইটারনাল ভিজিলেন্স ইজ দ্য প্রাইস অফ ফ্রিডম। আপনার সার্বক্ষণিক সতর্কতার মধ্যে স্বাধীনতার সার্থকতা নিহিত। এখন কে শোনে ধর্মের কাহিনী, অবস্থাটা দাঁড়িয়ে গেছে।